আজকে যদি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য কাজ না করো না বন্ধু, তাহলে কালকে অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে দিয়ে কাজ করাবে। হ্যাঁ, তোমাকে দিয়ে কাজ করাবে। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিশোরিয়া, তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি চণ্ডীগড়ের দেখো লর্ডস হোটেলে। আর আজকে আমি চণ্ডীগড় থেকে প্লেনে করে চলে যাব কলকাতা। আমি যখন কলকাতা থেকে এসেছিলাম তখন আমার নেতাজি এক্সপ্রেসের টিকিট ছিল, কিন্তু লাস্ট মুমেন্টে আমাকে নেতাজি এক্সপ্রেস SMS দিয়ে দিয়েছে যে আমার ট্রেন ক্যান্সেল। তারপরে এমার্জেন্সি আমি ফ্লাইটের টিকিট করে চণ্ডীগড় এসেছি। চণ্ডীগড় থেকে বাই রোডে কারে করে আমি গেছি কালকা থেকে টয় ট্রেনে সিমলা। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, আমি সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে ভিডিও করে আমি শেয়ার করেছি। এবার আমার সমস্ত জায়গা সব নন রিফান্ডেবল বুকিং ছিল। ট্যুরিজমের হোটেল তোমরা জানো, যদি কেউ ট্যুরিজমের হোটেল বুকিং করে লাস্ট মুমেন্টে কোনো ক্যান্সেল হয় না। 9,000 টাকার বুকিং ছিল 3 দিনের মানালিতে, তারপরে সিমলাতেও ছিল 3 দিনের। টোটাল আমার 10 দিনের ট্রিপ ছিল। চণ্ডীগড়ে ছিল 2 দিন। ভাবলাম চণ্ডীগড়ে শুকনা লেক, রোজ গার্ডেন, এগুলো সমস্ত কিছু ঘুরবো, কিন্তু কোনো কিছুই হলো না, কারণ কপালে নেই আর ঘুরবো কী করে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জন্য সিমলা পর্যন্ত লাস্ট ট্রিপ করলাম। সেদিন রাত্রিবেলা প্রচুর একটা ব্যাপার হয়ে গেছে, বিশাল ঝামেলা বাড়ির সাথে, সেই জন্য যাই হোক, সেই জন্য এমার্জেন্সি সিমলা থেকে চলে আসলাম একদম চণ্ডীগড় বাই রোডে। সেগুলো আমি ভিডিও করিনি, কারণ মন মেজাজ খারাপ ছিল। আমি এই ভিডিওটাও করতাম না, কি মনে হলো না ফ্লাইটে যাচ্ছি করে নিই। আর আবার লাইটটা জ্বলছে। আজকে আমি এয়ার ইন্ডিয়াতে যাব ভায়া দিল্লি। চণ্ডীগড় থেকে ডাইরেক্ট ফ্লাইট সারাদিনে মাত্র একটাই চলে, যেটাতে আমি এসছিলাম। আর এখান থেকে রাত্রি 8:30টায় ছাড়ে চণ্ডীগড় থেকে, একদম কলকাতায় পৌঁছবে। আর কলকাতা থেকে 2:05 ছাড়ে, 2 ঘন্টা 35 মিনিট সময় লাগে। আজকে আমি ভায়া হয়ে যাব। অনেক ফ্লাইটই ছাড়ে, তবে সব ভায়া হয়ে, একটা মাত্র ফ্লাইট খালি চণ্ডীগড় টু কলকাতা বা কলকাতা থেকে চণ্ডীগড়। আর দেখো এই হোটেলটা হচ্ছে 4 স্টার ডিলাক্স হোটেল। এই হোটেলটার পার ডে ভাড়া নিয়েছে এক রাত্রের জন্য 6,000 টাকা। আর খাওয়া দাওয়া কালকে রাত্রিবেলা এসেছিলাম, রাত্রিরে ডিনার করেছি, সকালবেলা তারপরে এখন লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 9,000 কত টাকা সামথিং বিল হলো একদিনের জন্য। এই হোটেলটা 4 স্টার ডিলাক্স হোটেল, তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি। চণ্ডীগড় এয়ারপোর্ট এখান থেকে বেশি দূর না, মাত্র 5 কি 6 কিলোমিটার্স হবে। দেখো এই হোটেলটার নাম লর্ডস গ্রুপের হোটেল। এদের অনেক জায়গায় হোটেল আছে। তো এই হচ্ছে রুম, তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই রুম, ও এখানে আবার মিনি বারও আছে। দেখো এই যে বিয়ার রয়েছে, কোকাকোলা, ফান্টা, রেডবুল সব আছে। এগুলো খেলে সব চার্জেবল, এখানে লেখা আছে। আর কফি টফি সব খেলাম ব্রাউন সুগার দিয়ে। এই যে সব চা কফি সব রয়েছে। ও চা কফি এখন চেক আউট করে দিচ্ছি, এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। এগুলো তো রয়ে গেছে, এগুলো এক কাজ করি, এগুলো নিয়ে নিই, হোটেল থেকে চুরি করে নিয়ে নিই এগুলো। হ্যাঁ, ছাড়বো কেন এগুলো বলো। এই দুধটাও নিয়ে নিই, আমার না গুঁড়ো দুধ খেতে দারুণ লাগে। এই হচ্ছে রুম, তোমাদেরকে দেখাই পুরো সেন্ট্রালি এসি দেখো। আর বাথরুমটাও খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, দেখো কত বড় বাথরুম। বাথরুমে আবার টেলিফোনও রয়েছে। আর সব ডাব হ্যান্ড ওয়াশ সব কিছু, ওখানেও শ্যাম্পু রয়েছে, শাওয়ার জেল। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম চণ্ডীগড় থেকে পুরো কলকাতা পর্যন্ত আমি সমস্ত কিছু, আমি আমার জার্নির লাইভ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর এমার্জেন্সি টিকিট কেটেছি, সব টাকা তো একে ভোগে গেছে, প্রচুর হাজার টাকা। আর এমার্জেন্সি টিকিট কেটেছি 15,000 টাকা নিয়েছে একজনের। তোমাদেরকে দেখাই, দেখো এয়ার ইন্ডিয়া। এই যে দেখো একটু বড় করি, দেখো চণ্ডীগড় কলকাতা, দেখো ভাড়া দেখো কত নিয়েছে, 14,952। ওপরে আমার সমস্ত কিছু ডিটেলস আছে, আমি সেরকম কিছু দেখাচ্ছি না। এই হচ্ছে দেখো টিকিট এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, লাগেজ তো নিয়ে গেছে, এখন আমি চলে যাই নিচে। ওই ছেলেটাকে বলেছি লাগেজ নিয়ে যেতে। আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিই, একদম মেন জায়গায় হোটেলটা পুরো, দেখো রাস্তার ওপরে। এই হচ্ছে কি এটা, রিজেন্টটা দেখো। টিভি তো আমি দেখি না। আর হোটেল থেকে কিন্তু আমি চুরি করে নিচ্ছি, হ্যাঁ সব কিছু। এটা এই চাবিটা নিয়ে নিলাম, বন্ধ হয়ে যাবে, এই বন্ধ করে দিলাম। আর দেখো কত সুন্দর পুরো কার্পেট বিছানো। এই রুমটা ছিল 201। ভিউ দেখো কত সুন্দর ভিউ।
এই লিফট 4 স্টার ডিলাক্স মানে 5 স্টারের মতন, সমস্ত কিছু সার্ভিস। লিফট রয়েছে দুটো। আর চাবিটা নিয়ে নিলাম, চাবিটা দিয়ে দিতে হবে। ওহো, চাবি তো কভারটা ছিল, কভারটা ভুলে গেলাম। কভারটা কি নিয়ে নেবো? না, কভারটা নিয়ে নিই। চাবি এরকমভাবে দেওয়াটা ঠিক ভদ্রতা দেখায় না। চাবিটা এখানে করলেই অটোমেটিক খুলে গেছে। এইটা দিলাম, লাইট জ্বললো। কভারটা কোথায়? ও, চাবির কভারটা কোথায় গেল? কভারটা, এইগুলো সব আমাদের, এই যে ইউরোপ মুন্ডা, এগুলো সব কিছু নেই তো না। কভারটা পাচ্ছি না বোধহয়, কভারটা বোধহয় ভুলে গেলাম না ফেলে দিলাম, বুঝতে পারছি না। এই হচ্ছে লিফটটা, দুই রয়েছে, নিচে দিয়ে দিই 0। আর এখান থেকে উবের করেছি, উবের বুকিং করেছি 300 কত টাকা দেখিয়েছে উবেরে, একদম এই লর্ডস হোটেল থেকে পুরো এয়ারপোর্ট পর্যন্ত। হোটেল থেকেও দেখো, এদের দেখো কত জায়গায় হোটেল রয়েছে, সব জায়গায় হোটেল আছে, বিশাল বড় গ্রুপ, দেখো প্রচুর জায়গায় হোটেল আছে এদের। চলে আসলাম হোটেলের বাইরে, আর উবেরের জন্য অপেক্ষা করছি। আর তোমাদেরকে হোটেলের বাইরে দিয়ে ভিউটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে লর্ডস ইন হোটেল। এই এসে গেছে গাড়ি, পিবি মানে পাঞ্জাবের গাড়ি, 6519। আর একটা কথা তোমাদেরকে বলি, হরিয়ানা এবং পাঞ্জাব দুটো রাজধানী কিন্তু চণ্ডীগড়। মানে আমরা সচরাচর জানি যে একটা জায়গার রাজধানী একটাই নাম হয়, কিন্তু এটা একটা মানে মজার ব্যাপার, হরিয়ানা এবং পাঞ্জাব দুটো জায়গারই রাজধানী হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় বিশাল বড়সড় জায়গা, যদি তোমরা কখনো এখানে আসো অনেক জায়গা ঘুরবে। শুকনা লেক, রোজ গার্ডেন, গভর্নমেন্ট মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। যেহেতু এটা পাঞ্জাবের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য চণ্ডীগড় আর পাঞ্জাবের মধ্যে পড়ে যাচ্ছে, হরিয়ানার মধ্যে পড়ে যাচ্ছে, দুটো জায়গা সেই জন্য শেয়ার করেছে, সেই জন্য দুটো জায়গার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। উঠে পড়ি, ব্যাগ রেখে দিয়েছে স্টাফ। চলে আসলাম ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ডিপারচার গেট নেমে গেলাম গাড়ি থেকে, আর ট্রলিটাও নিয়ে নিলাম। আর টোটাল এন্ট্রি গেট এই ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুখানা আছে, 1 এবং 2। 1 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে গেলাম। আর এই হচ্ছে ট্রলি, ট্রলিটা এখন আমি এখানে লাগেজে দিয়ে দেবো, কারণ হাতে করে বইব না। এটা মোটামুটি হাতে তো 7 কেজি থাকে হ্যান্ডব্যাগে, কিন্তু এটা 9 কেজির মতন, সেই জন্য লাগেজে দিয়ে ব্যাগটা আমি লাগেজে দিয়ে দিয়েছি। আর যখন আমি লাগেজে দিলাম খুব খুশি হলাম, তার কারণ ছেলেটা আমাকে বললো যে ম্যাডাম ইউর সিট হ্যাজ বিন আপগ্রেডেড প্রিমিয়াম ক্লাস। মানে আমার সিট ছিল ইকোনমিক ক্লাসে, সেটাকে আপগ্রেড করে দিয়েছে প্রিমিয়াম ক্লাসে। আমি তোমাদেরকে দেখাবো আমার সিট নাম্বার কত ছিল, আর আপগ্রেড করে একদম সামনে 6 নম্বর সিট দিয়েছে। তার মানে ভালো বলতে হবে এয়ার ইন্ডিয়াকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যদি ফ্লাইটে জার্নি করো, আগে থেকে তোমরা ডিজি যাত্রা অ্যাপসটা নামিয়ে নেবে, ওখানে সমস্ত কিছু বায়োমেট্রিক করে দেবে। তাহলে যখন এয়ারপোর্টে ঢুকবে, যদি প্রচুর লাইন থাকে, সেই লাইনে আর তোমাদেরকে দাঁড়াতে হবে না, একদম সোজা ঢুকে যাবে। আর ডিজি যাত্রা থাকলে কোনো লাইনে দাঁড়াতে হয় না, কিছু দাঁড়াতে হয় না। আমি ডিজি যাত্রা অ্যাপস দিয়ে ঢুকলাম। আর তোমাদেরকে বলি, এখানে লাউঞ্জ রয়েছে। আর আমার কাছে তোমাদেরকে দেখাই, আমার কাছে প্রায়োরিটি পাস পর্যন্ত আছে এয়ারপোর্টে। এই যে প্রিভিলেজ কার্ড, আমার কাছে দুখানা কার্ড আছে। একটা হচ্ছে এই যে প্রিভিলেজ কার্ড, তোমাদেরকে দেখাই, আর একটা হচ্ছে প্রায়োরিটি পাস। এই এটা হচ্ছে প্রায়োরিটি পাস। দেখো, এখন দেখি এখানে লঞ্চে কিছু খাওয়া দাওয়া করে নিই। তোমাদেরকে দেখাই, এখানে লেখা আছে দেখো বিজনেস লঞ্চ। আমার কাছে তো কার্ড রয়েছে, প্রায়োরিটি পাস রয়েছে। এখন দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। প্রাইমারি লঞ্চ, ড্রিম ফক্স, আমার কাছে রয়েছে ড্রিম ফক্স কার্ডটা। ড্রিম ফক্স ঢুকে গেলাম ভিতরে। আর এখানে প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে ভাতও রয়েছে, ভাত প্লেটটা নিয়ে নিই একটা।
ভাত, এখানে চা, কফি সমস্ত কিছু রয়েছে। তোমাদেরকে দেখালাম ড্রিম ফোক্স কার্ডে অ্যালাউ রয়েছে, আর যে প্রায়োরিটি পাসটা রয়েছে ওটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যালাউ। আর ড্রিম ফোক্স কার্ড এই যে দেখো। আর খাবার দাবার মানে বুফে সিস্টেম আমার পিছনে রয়েছে, মানে তোমার যা ইচ্ছে তাই খেতে পারবে। আর আমি খাবারে নিয়েছি দেখো এই যে এটা পনিরের তরকারি, রাজমা, চিকেন, এটা নিয়েছি। আর এটাই খেয়ে নিই এখন। কার্ড রয়েছে যখন কার্ডটাকে ইউজ করি। এখনও মোটামুটি 1 ঘন্টা মতন দেরি আছে ফ্লাইটে। 5 নম্বর গেটে আমাদের ফ্লাইটটা দিয়েছে, আর খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর আমার যেরকম তোমাদেরকে বললাম মানে ওটাকে কি বলে আপগ্রেড হয়ে গেছে প্রিমিয়াম ইকোনমিতে। তো বি জোনটা ডাকছিল, তারপরে আমি দেখালাম, বললো হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম ইকোনমি মানে প্রায়োরিটিটা আগে দিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার সিট নাম্বার অ্যাকচুয়ালি ছিল 22-এর F। দেখো তোমাদেরকে দেখাই, দেখো এখানে লেখা আছে 22-এর F, দেখো 22-এর F। আর আমার বোর্ডিংয়ে দিয়েছে, তোমাদেরকে দেখায়, ওখানে টিকিটটা দেখায়। দেখো আমার টিকিটে রয়েছে 6E, দেখো 6E প্রিমিয়াম হয়ে গেছে। বিস্তারা এয়ার ইন্ডিয়া, লাইন রয়েছে এখানেও। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, আর আমাদের ফ্লাইটের পাইলটকে দেখো, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা দেখো খাবার খাচ্ছে, মেয়ে প্লেন চালাবে। ওয়াও, অপারেটেড বাই এয়ার ইন্ডিয়া। এই হচ্ছে গেট, তো সামনেই পড়বে সিট 1। হচ্ছে বিজনেস ক্লাস। ঢুকেই বিজনেস ক্লাসের একটা সুবিধা কি, সিটগুলো অনেক বড় বড়, আর সাথে দেখো একটা করে বালিশ রয়েছে। বিজনেস, প্রিমিয়াম, তারপরে ইকোনমি। বিজনেস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টোটাল 8খানা সিট রয়েছে বিজনেস ক্লাসে। এই পর্দা শেষ মানে বিজনেস ক্লাস শেষ, আবার এখান থেকে চালু এটা প্রিমিয়াম ক্লাস। এই হচ্ছে প্রিমিয়াম ইকোনমি, দেখো প্রিমিয়াম ক্লাস, আর পর্দা আর এগুলো সব ইকোনমি। আর 6F আমার সিট নম্বর, কিন্তু আমি জানালার পাশেই বসবো। বাই বাই চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমাদের ফ্লাইটটা টেক অফ করে দিল, আর প্রচুর রোদ্দুর আসছিল বলে আমি এই জানলাটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে এইবার একটা কথা বলি, চণ্ডীগড় শহরটা যদি তোমরা দেখে থাকো তো জানবে, আর যদি তোমরা কখনো চণ্ডীগড়ে না আসো কীরকম দেখতে আমি তোমাদেরকে বলে দিই। তোমরা যদি কখনো কলকাতার সল্টলেক শহরটা দেখে থাকো, যেরকম সব সেক্টরভাবে সাজানো, মানে চণ্ডীগড় শহরটা বলতে পারো একটা বড় সড়ো সল্টলেক। মানে এই চণ্ডীগড় শহরটা সব সেক্টরভাবে সাজানো, পুরো প্ল্যান সিটি, খুব সুন্দর, পুরো সল্টলেক, একদম বড় সড়ো সল্টলেক। আর আমাদের এই ফ্লাইটটা যেরকম তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বললাম যে ডাইরেক্ট ফ্লাইট না, ডাইরেক্ট মাত্র চণ্ডীগড় থেকে কলকাতা, নাক বন্ধ হয়েছে কান, ডাইরেক্ট চণ্ডীগড় থেকে কলকাতা মাত্র সারাদিনে একটা ফ্লাইট আছে, যেটা রাত্রিবেলা চণ্ডীগড় টু কলকাতা, আর কলকাতা থেকে দুপুর 2:05 ছাড়ে, যেটা একদম চণ্ডীগড়। একটা মাত্র ডাইরেক্ট ফ্লাইট শুধু ইন্ডিগো এয়ারলাইন্স। আর এই এয়ার ইন্ডিয়া মানে আরও সব অন্যান্য সব ফ্লাইট আছে, তবে সেগুলো ভায়া হয়ে যায়, আর আমাদের এই ফ্লাইটটা ভায়া দিল্লি। আরেকটা কথা বলি, দিল্লিতে তোমরা যদি মানে কখনো এরকম দেখো ভায়া থাকে, অনেক সময় প্লেন থেকে মানে নামা যায়, কিন্তু আমরা এই প্লেন থেকে নামতে পারবো না। যারা দিল্লিতে নামবে তারা দিল্লিতে নেমে যাবে, আবার দিল্লি থেকে যারা বোর্ডিং করার তারা করবে, কিন্তু আমরা নামতে পারবো না, আমরা প্লেনেই বসে থাকবো, একদম কলকাতাতে গিয়ে নামবো। আর এটাকে বলা হয় হপিং ফ্লাইট। আর খাওয়া দাওয়া তো এখনও দেয়নি, খাওয়া দাওয়া আমি সমস্ত কিছু সব খাওয়া দাওয়া সব বুক করে নিয়েছি, আর বেশ ভালোই লাগছে জার্নি করছি। আর জীবনে প্রথম প্রিমিয়াম ইকোনমিতে জার্নি। আমাদের এই প্লেনটা চণ্ডীগড় থেকে টেক আপ করার পরে এখনও আমাদের এই প্লেনটা দিল্লিতে ল্যান্ড করেনি, আর তার মধ্যেই দেখো খাবার দিয়ে দিয়েছে। আবার যখন দিল্লি থেকে আবার টেক অফ করবে কলকাতা যাব, তখন আবার খাবার দেবে। আর ননভেজ নিয়েছি, ননভেজ স্যান্ডউইচ, আর সাথে দেখো একটা মিষ্টি দিয়েছে, আর এখানে আবার রিফ্রেশিং একটা ওয়াইপস দিয়েছে, জলের বোতল। আর আমার কোলেস্ট্রল প্রচুর বেশি, দেখো ওষুধটা আবার বের করে রেখেছি, রোসেভাস্টেন। কী করবো বলো, রোগ ফোগ হয়ে গেছে। আর খাবার খেতে খেতেই পুরো একদম কলকাতা পৌঁছে যাব। এই খাবারটা খাওয়ার পরে এই রোসেভাস্টেনটা খাবো, কোলেস্ট্রল প্রচুর হাই।
তোমরা এই ভিডিওতে দেখতে পেলে আমি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে ভাত, তারপরে মাংস, ওই প্রায়োরিটি পাস দিয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া করলাম। আর প্লেনে যখন উঠলাম চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরেই প্লেনে খাবার দিল, তোমরা দেখতে পেলে, সেটাও আমি দেখালাম। আর চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে উঠে খাবার খেতে খেতেই দেখি পাইলট অ্যানাউন্স করছে যে ল্যান্ডিং করবে। খাবার দাবার হয়নি। আর তোমরা ফ্লাইটে জার্নি করো, তোমরা জানো ফ্লাইট যখন ল্যান্ড করে এবং টেক অফ করে তখন এই টি টেবিলটা এটাকে বন্ধ রাখতে হয়, আর উইন্ডো সিট এটাকে খোলা রাখতে হয়। আর এটা বন্ধ মানে খাবারটা আমি কোথায় রাখবো, সেই জন্য খাবারটা দেখো আমি কোলে রেখেছি। এখানে কিছুই খাওয়া হয়নি, দেখো মিষ্টিও পড়ে আছে। আর আমাদের এই প্লেনটা এখন ভারতবর্ষের মধ্যে সবথেকে ব্যস্ততম বিমানবন্দর, যার নাম হচ্ছে IGI, মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে এখন ল্যান্ড করছে। আর তোমাদেরকে দেখাই দিল্লির শহরটাকে, দেখো বিশাল বড়, ভারতের রাজধানী দিল্লি। আর এখানে নেতা মন্ত্রী সমস্ত সবাইকে দিল্লিতে আসতেই হয়। আর দিল্লিতে লাল কেল্লা আছে ঘোড়ার, তারপরে ইন্ডিয়া গেট আছে, লোটাস টেম্পল আছে। তোমরা তো জানো দিল্লিতে কী কী আছে, আমার থেকে বেশি তোমরা জানো। আর বাইরের ভিউটা দেখো, দিল্লির রাস্তাঘাট দেখো, সব গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। কত গাড়ি, পালাম এয়ারপোর্ট। দেখো তোমাদেরকে পুরো আমি ল্যান্ডিংটা দেখাচ্ছি। এই নেমে গেলাম। ওয়েলকাম IGI ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেকদিন পর দেখতে পেলাম জেট এয়ারওয়েজ, দেখো। কিন্তু জেট এয়ারওয়েজ এত ভালো একটা এয়ারলাইন্স ছিল, বন্ধ হয়ে গেছে। দিল্লিতে সব এয়ার ইন্ডিয়ার হাব আছে, দেখো। দেখো সব নেমে যাচ্ছে দিল্লিতে। আর এখন আমি তো বসে থাকবো 55 মিনিট, এখন এখানে বসে থাকতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমরা প্লেনের মধ্যে যত খাবার খাই, এই সব খাবারগুলো সার্ভিস দেয় তাজ ক্যাটারিং। তোমাদেরকে তাজ এয়ার ক্যাটারিং। আর মোটামুটি প্লেন পুরো খালি হয়ে গেছে। আর তাজ কাদের? তাজ হচ্ছে এই এয়ার ইন্ডিয়া, মানে টাটা গ্রুপের। আর ভিস্তারা, এই প্লেনটার নাম হচ্ছে ভিস্তারা। আমাদের প্লেন তো পুরো অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে। আর এখান থেকে আবার ক্রু মেম্বারও চেঞ্জ হয়ে গেছে, সব উঠলো এখন এখান থেকে। কি ফাটাফাট দেখো ক্লিনিং করছে, ফাটাফাট ক্লিনিং, দেখো কুইক সার্ভিস পুরো। এখান থেকে দেখো আবার লোকজন উঠছে, সব বোর্ডিং হচ্ছে এখান থেকে, মানে সব ভরে গেছে। তো তোমাদেরকে দিল্লির সম্বন্ধে বলে দিই, দিল্লির সম্বন্ধে তো আমি বলতে পারিনি। দিল্লি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর, যার নাম হচ্ছে IGI। ভারতবর্ষের মধ্যে নাম্বার 1-এ আছে দিল্লি। টার্মিনাল 3খানা আছে। ছেড়ে দিল ভিস্তারা। এটা কোথায় যাচ্ছে সঠিক জানি না, তবে কোথাও একটা যাচ্ছে। তোমরা একটা জিনিস দেখো, প্লেন কিন্তু পিছনে একা একা যেতে পারে না, টো করে নিয়ে যাচ্ছে। দেখো, বা যদি কেউ মনে করবে শ্রীলঙ্কা কলম্বো যাবে, দেখো দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে, এই যে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। আর আমাদের এই প্লেনটা এখন ডিপার্ট করলো দিল্লি এয়ারপোর্ট থেকে। সূর্যটা কত সুন্দর লাগছে, দেখো অস্ত যাচ্ছে। ওয়াও, একটা টেক অফ করলো, দেখো ইন্ডিগো। ও আর একটা প্লেন ল্যান্ড করলো সবে, দেখো এই যে। এটা কি জাপান এয়ারলাইন্স? তোমাদেরকে দেখাই দাও জুম করে। আমাদের প্লেনটা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাকে বলে ট্যাক্সিওয়ে। আর রানওয়েটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই যে এটা হচ্ছে রানওয়ে। এখানে উঠবে আমাদের প্লেনটা, এখান থেকে দৌড় মারবে প্লেনটা। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা দেখে নির্ধারিত করে যে হাওয়াটা কোন দিকে বইছে। এই যে এটা এয়ার ইন্ডিয়া ল্যান্ডিং করলো, দেখো।
আমাদের এই প্লেনটা ট্যাক্সিওয়ের একদম শেষে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে রানওয়ে। কোনো একটা প্লেন হয়তো ল্যান্ডিং করবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই দেখো, এই প্লেনটা ল্যান্ড করছে, দেখো দেখো, এয়ার ইন্ডিয়া। আর আমাদের প্লেনটা এই রাস্তাটায় উঠবো, দেখো এই হচ্ছে রানওয়ে। আর রানওয়েতে যখন আমাদের এই প্লেনটা উঠবে, রানওয়েতে কিন্তু আর দাঁড়াবে না। আর তোমরা অনেকেই হয়তো জানো, দিল্লি এয়ারপোর্টটা খুব ক্রাউড থাকে আর খুব কিউ থাকে, তার কারণ প্রচুর ট্রাফিক থাকে। এত প্লেন তোমরা দেখতে পেলে, সামান্য ওই টার্মিনাল থেকে ছেড়ে এইটুকু আসলাম, ট্যাক্সিওয়ে শেষ করলাম, তাতেই মোটামুটি 15-20টা প্লেন পুরো ল্যান্ড করলো। আর আগেও কিছু ট্রাফিক হয়ে আছে, আগেও কিছু প্লেন টেক অফ করলো, আর এখনই ছাড়বে, এখনও দাঁড়িয়েছে। আরও একটা প্লেন দেখো, দেখো দেখো, আরও একটা ল্যান্ড করলো। কত প্লেন সব ল্যান্ড করছে। সেই জন্যই দিল্লি থেকে প্রচুর ফ্লাইট লেট করে, এই জন্য দেখতে পেলে প্রচুর প্রচুর কিউ। আমাদের এই প্লেনটা এয়ার ইন্ডিয়া গেল, এখনও দাঁড়িয়ে আছে, এখনও দেখো আরও একটা প্লেন দেখো, এরকম ল্যান্ড করছে। কত ট্রাফিক দেখো দিল্লি এয়ারপোর্টে। দেখো আরও একটা করলো ল্যান্ড। এটা কোন এয়ারলাইন্স দেখি তো জুম করে, এটা বিদেশি কোনো কিছু হবে একটা। তোমরা নিজেই দেখতে পাচ্ছ, একদম রানওয়ের মুখে, মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে এই ভিস্তারা। এটা কত প্লেন ল্যান্ড করছে রে বাবা, আমাদেরকে ছাড়ছেই না। দেখো আমাদের প্লেনটা এই টার্ন করছে, আর এখনই পাইলট অ্যানাউন্স করবে। বিশাল বড় রানওয়ে। তোমরা যেমন একটু আগে দেখতে পেলে আমাদের প্লেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ঠিক দেখো আমরা মানে যেরকম ট্রাফিকে, যেরকম আমরা রোডে যেরকম হয় ট্রাফিক হয়, পরপর গাড়ি দাঁড়িয়ে থাকে, আমরা এখন রানওয়ের মুখে চলে এসেছি, এখনই ছাড়বে। আর দেখো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিউতে, দেখো কতগুলো ফ্লাইট দাঁড়িয়েছে, দেখো পরপর, দেখো শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, কতগুলো দাঁড়িয়ে আছে। তার মানে বুঝতে পারছো, খালি আমরা একা ভুগবো কেন, ওরাও ভুগুক একটু। কতগুলো এসে দাঁড়িয়ে গেছে আমাদের পিছনে। এখনও কিন্তু আমাদের এই প্লেনের পাইলট অ্যানাউন্স করেনি যে প্রসিড ফর টেক অফ। যতক্ষণ না অ্যানাউন্স না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আমি তোমাদেরকে অ্যানাউন্সটা শোনাবো, দেখবে পাইলট অ্যানাউন্স করবে, তারপরেই আমাদের প্লেনটা একদম ওই রানওয়ে দিয়ে একদম আকাশ উড়ে যাবে। দেখো আমাদের পাইলট বলে দিল, যেরকম আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই দেখালাম, মহিলা পাইলট, তিনি কেবিন ক্রুদের বলছেন যে টেক অফ করবে, আর প্লেন কিন্তু আর দাঁড়াবে না, ব্যাস টেক অফ সিগন্যাল পেয়ে গেল মানে আর দাঁড়াবে না। আর প্রচুর ট্রাফিক দিল্লিতে, সত্যি ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 ব্যস্ততম বিমানবন্দর। আর কোনো অ্যানাউন্স হবে না, দাঁড়াবেও না, তোমাদেরকে লাইভ দেখা যাবে। তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানে দেখো লেখা আছে 29 আর মানে রজার, -11 L ফর লিমা, আর P ফর পিটার। এই লেখাটার মানে তোমাদেরকে বলে দিই, আমাদের প্লেনটা এতক্ষণ দাঁড়িয়েছিল, আর এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ওরা যখন সিগন্যাল দেয়, পাইলট তখন বলে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জন্য ওগুলো হচ্ছে সব কোড নাম্বার। আর তোমাদেরকে বলে দিলাম, এগুলো সব এয়ারলাইন্সের ভাষা, P ফর পিটার, L ফর লিমা, R ফর রজার, এরকম। আর রানওয়েতে উঠে গেছে, এখনই আমাদের ফ্লাইটটা টেক অফ করবে। আর প্রচুর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, কিউতে দেখো এই ডান দিকে ঘুরবে, আর কতগুলো আমাদের পিছনে দেখো দাঁড়িয়ে আছে। আমরা একা কেন ছিল, সবাই মিলে ছিল। দেখো পরপর দেখো, তোমরা দেখো লাইভ দেখো কতগুলো দাঁড়িয়েছে। দেখো এই আমরা ঘুরলাম, এরপরে একটা একটা করে ও ঘুরবে, ব্যাস টেক অফ। দেখো কিউতে দেখো, দেখো তোমরা দেখো কতগুলো পর পর দাঁড়িয়ে আছে। এয়ার আরাবিয়া দেখে নাও তোমরা, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিমানবন্দর। টার্মিনাল 3 ওটা, ব্যাস টেক অফ। দেখো আমরাও টেক অফ করলাম, দূরে একটা প্লেন সেটাও দেখো টেক অফ করলো, দেখো কত সুন্দর লাগছে।
তোমাদেরকে জুম করে দেখাই। তোমরা দেখতে পেলে দিল্লি এয়ারপোর্টে কতক্ষণ আমাদের এই প্লেনটা দাঁড়িয়েছিল। আর দিল্লি এয়ারপোর্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 ব্যস্ততম বিমানবন্দর, যার নাম হচ্ছে IGI মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল। ভারতবর্ষের মধ্যে নাম্বার 2 ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল মানে মুম্বাই। ভারতবর্ষের মধ্যে 3 নম্বর ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে ক্যাম্পাকোডা মানে ব্যাঙ্গালোর। 4 নম্বরের নাম আছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর মানে হায়দ্রাবাদ। আর 5 নম্বরের নাম আছে চেন্নাই। 6 নম্বরের নাম আছে আমাদের কলকাতা। আর একটু আগে এই ভিডিও করছিলাম, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচুর গ্যাস হয়ে গেছিলো। তারপরে আমি কেবিন ক্রু মেম্বারদেরকে বললাম যে কোনো কি গ্যাসের ওষুধ বা কিছু হবে? বললো না, কোনো গ্যাসের ওষুধ হবে না। লাস্টে আমাকে এই স্প্রাইট দিল। আর খাবারে নিলাম ননভেজ নিলাম। এই যে ননভেজে দেখো কোকোনাট চিকেন। দেখতে বলে আমি কোলেস্ট্রলের ওষুধ খেলাম। কোলেস্ট্রল প্রচুর বেড়ে আছে, মানে হার্টের সমস্যা একটা আছেই আর কি, ভয় একটা আছে। আর এখানে মশলা লেমন ওয়াটার দিল, বম্বে বানটা। এখানে একটা সিঙ্গারা। এবার বলো, খাবারগুলো নিয়েছি, খাবারগুলো ফেলবো? আর তোমরা যেরকম জানো আমি ইনফরমেশন ছাড়া ভিডিও বানাই না, কিছু না কিছু ইনফরমেশন ঠিক আমার ভিডিওতে থাকে। আর এই যে টেবিলটা তোমরা দেখছো, এই যে টেবিলটা, এই টেবিলটা সমস্ত ক্লাসে থাকে। তোমরা জানো বিজনেস হোক, প্রিমিয়াম হোক, ইকোনমি হোক। আমি প্রিমিয়াম ক্লাসে জার্নি করছি। তোমরা দেখো প্রিমিয়াম ইকোনমি। প্রিমিয়াম ইকোনমিতে এই টি টেবিল তো রয়েছে, সাথে আরও 2টো ফিচার রয়েছে যেটা ইকোনমি ক্লাসে নেই। তোমাদেরকে দেখাই। এই যে এই চার্জিং পয়েন্টটা ইকোনমিতে পাবে না, কিন্তু প্রিমিয়াম ক্লাসে পাবে। আর এখানে একটা সিস্টেম দেখো, তোমাদেরকে দেখাই। উপর দিকে এটাকে তুলবে, এই যেটা নেমে গেল। আর এখানে কি করবে, তোমরা এই ফোনটাকে রেখে তোমরা আরামসে কোনো ভিডিও বা কিছু দেখতে পারবে। দেখো কত সুন্দর সিস্টেম। এগুলো একমাত্র প্রিমিয়াম ক্লাসেই পাবে, ইকোনমিতে পাবে না। আর খাবার দাবার দিয়ে গেছে, খাবার এগুলো খাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে প্লেন কেরোসিনে চলে। তো ওখানে আমাকে অনেক মহতরমা আমাকে কমেন্ট করেছে যে ওটা কেরোসিন না, ওটাকে ATF বলে। তো তাদেরকে বলি যে ATFটা কাকে বলে? ATF মানে হলো অ্যাভিয়েশন টারবিউন ফুয়েল। সেই অ্যাভিয়েশনটা কিসের? সেটাই হচ্ছে কেরোসিন। আর আবার অনেকে লিখেছে কি, মানে কি বলবো, তাদেরকে আর বলার কোনো ভাষা নেই, লিখেছে গ্যাসোলিন। তো গ্যাসোলিন কিসে চলে সেটাও তোমাদেরকে বলে দিই। যুদ্ধ বিমান যে আছে, যুদ্ধ বিমান, এই কমার্শিয়াল ফ্লাইট না, যুদ্ধ বিমান, সেগুলো গ্যাসোলিন প্লাস কেরোসিনে চলে। তার মানে বুঝতে পারছো। আর এটা খালি কেরোসিনে চলে, রিফাইন কেরোসিন। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের যদি বিশ্বাস না হয় একটু গুগলে গিয়ে সার্চ করবে, বেশি তো সময় লাগে না। ATFটা কিসের? ATFের ফুল ফর্ম হচ্ছে অ্যাভিয়েশন টারবিউন ফুয়েল। অনেকে আমাকে লিখেছে ATF। আরে বাবা, ATFটা কিসের? কেরোসিনে, প্লেন কেরোসিনে চলে। আর কি বলবো, এরকম তোমাদেরকে দেখাই। এখানে তো খাবার দাবার রয়েছে। আর কিসে চলে তোমাদেরকে দেখাই। তোমরা সিম্পল লিখবে কি যে ইজ অ্যাভিয়েশন ফুয়েল ইজ কেরোসিন। তোমরা যদি তোমাদেরই কথা আমি যদি শুনি যে ATFটা কি, আমি স্ক্রিনশট করে রেখেছি। দেখো কি লেখা রয়েছে। আমি দিল্লি এয়ারপোর্টে স্ক্রিনশট করে রেখেছি, যে তোমাদেরকে আমি ভিডিওতেই বলবো কি। দেখো কি লেখা রয়েছে, ইজ অ্যাভিয়েশন ফুয়েল কেরোসিন। মানে আমি সার্চ করি, দেখো কী লিখেছে, দেখো গুগল। ইয়েস, অ্যাভিয়েশন ফুয়েল আফটার কেরোসিন, জেট ফুয়েল, রিফাইন কেরোসিন। দেখো একটা প্লেন কেরোসিনে চলে। আর মৌসুম খারাপ। আর তোমাদেরকে বলি, এই যে এই সাইনটা যদি যখন থাকবে তখন হচ্ছে, তোমাদেরকে বলি এই সাইনটা থাকা মানে সিট বেল্টটা বেঁধে রাখতে হবে। ওই সাইনটা থাকবে না মানে সিট বেল্টটা না বাঁধলেও কোনো অসুবিধা নেই। তবে আমি তোমাদেরকে বলবো সিট বেল্ট সবসময় বেঁধে রাখবে। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা ফ্লাইটে জার্নি করেছো এবং তোমরা সবাই শুনেছো যে ফ্লাইটটা যখন টেক অফ করে এবং ল্যান্ডিং করে তখন কিন্তু ফ্লাইটটার মধ্যে যে যারা প্যাসেঞ্জার থাকে ওনাদেরকে বলা হয় যে ফোনটা ফ্লাইট মোড করতে। এবার অনেকে কি করে, সবার ফোন তো আর কেবিন ক্রু মেম্বাররা চেক করে না, অনেকে কী করে ফ্লাইট মোড করে না, চালু থাকে এটার নেটওয়ার্ক যতক্ষণ পেলো ততক্ষণ চললো। কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ফোনটাকে ফ্লাইট মোড করে রাখবে। কারণ ওই সময় মানে যে রাডার আছে, পাইলট যে আছে, ATC সব কানেক্টেড থাকে। মানে বলতে নেই, ওপরওয়ালা না করুক, যদি কোনো প্রবলেম হয়, যদি পাইলটের সাথে সেই সময় যদি যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে কিন্তু যদি সবার ফোন অ্যাক্টিভ থাকে, পুরো ঘ্যারঘ্যার যে ফ্রিকোয়েন্সি আছে ওখানে কিন্তু আওয়াজ হবে। মানে পাইলট সেরকম ভালোভাবে শুনতে পারবে না। আর পাইলট শুনতে পারবে না মানে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে।
সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখনই ফ্লাইটে বসবে, টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় সব সময় ফোনটাকে ফ্লাইট মোড করে রাখবে। অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম, আর আমার থেকে আরও তোমরা বেশি অনেক ভালো জানো, এটাই হচ্ছে কথা। এখন খেয়ে নিই। আর দিল্লি এয়ারপোর্টে এত ট্রাফিক আমি কোনোদিন দেখিনি, পুরো পর 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 যেরকম রাস্তায় সব দাঁড়িয়ে থাকে গাড়িগুলো, ওরকম দাঁড়িয়ে ছিল। তোমরা দেখতে পেলে সেই চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে খালি আমি খেয়েই যাচ্ছি। আর চণ্ডীগড় থেকে যখন ছাড়লো, দিল্লি যখন আসলাম তখনও খাবার দিল, আবার দিল্লি থেকে কলকাতা যাচ্ছি এখানেও খাবার দিয়েছে। আর পেটে জায়গা নেই, আর খাবার তো খাইনি, সব ফেলেই দিয়েছি। দেখো যতটা পেরেছি খেয়েছি, বাদ বাকি সব ফেলে দিয়েছি। আর একটা তোমাদেরকে কথা বলি, এই প্লেনে যত খাবার সব সার্ভিস দেয় সব কিন্তু তাজ ক্যাটারিং, তাজ কিন্তু সার্ভিস দেয়। তাজ হচ্ছে বিশাল বড় একটা গ্রুপ, তোমরা জানো, টাটা গ্রুপের তাজ। তো তাজ ক্যাটারার থেকেই সব, তাজ ক্যাটারিং থেকেই সমস্ত খাবারগুলো কিন্তু আসে। আর খাবার প্রচণ্ড প্রচণ্ড ভালো, সব এই ক্লাস খাবার, সব ফ্লাইটে তাজের খাবার। এটা এখন দিয়ে দিই পরিষ্কার। দেখো এই গাড়ি চলে আসলো, এখন এই গাড়ির মধ্যে সব এই প্লেনের নিচ থেকে সব ব্যাগগুলো ওঠাবে। অ্যারো ব্রিজ দিয়েছে, তার মানে বাস দেবে না। বেল্ট আমার 9, পৌঁছে গেলাম কলকাতা, আর 9 নম্বর বেল্টের লাগেজটা দেবে। 9 নম্বর কনভেয়ার বেল্টেই আমার ব্যাগটা দিয়ে দিল। এই হচ্ছে আমার ব্যাগ। চলে আসো চলে আসো, প্রায়োরিটি। এই প্রথম বোধহয় আমার ব্যাগটা খুব তাড়াতাড়ি চলে আসলো, কেন বলতে পারবো না। আমার যেটা মনে হচ্ছে তার কারণ এখানে দেখো প্রায়োরিটি ট্যাগ লাগানো রয়েছে, এই যে। এবার এর জন্য তাড়াতাড়ি আসলো কিনা সেটা আমি বলতে পারবো না। আর ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। বিশ্বাস করো খুব ইচ্ছে ছিল যে মানালি যাব, মানালিতে গিয়ে ভিডিও করব, কিন্তু একটা বাড়ির লোকের সাথে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে, সেই জন্য আর মন মেজাজ খারাপ, সেই জন্য আর মানালি ট্রিপ করলাম না। আর ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে জানাবে। আর এরপরে আমি কোথায় যাব আমার কোনো প্ল্যান নেই, তবে যেখানে যাই খুব তাড়াতাড়ি যাব। আর এরপরে আমার ট্রেনেই আমি জার্নি করব, ট্রেনের ভিডিও আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালোভাবে থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।